হ্যাঁ, আমরা যেখানে গিয়ে আটকেছিলাম সেটা হচ্ছে এই যে তোমার বাক্য রূপান্তর শিখছিলাম আমরা। তাহলে আমার পথ দেখাবে আমার সত্য, এটাকে পরিবর্তন করতে হবে জটিল বাক্যে। এখন জটিল বাক্য তৈরি করতে হয় কিভাবে? তার মধ্যে একটা হবে প্রধান বাক্য, একটা হবে পরিপূর্ণ বাক্য, যেটা তোমার পরিপূর্ণ, হ্যাঁ, যেটা তোমার পরিপূর্ণ ভাব প্রকাশ করবে। আর তার উপরে এক বা একাধিক আশ্রিত বাক্য, মানে যেগুলো তোমার পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না, এরকম বাক্য থাকবে। তাহলে যদি আমি এই লাইনটাকে আমার পথ দেখাবে আমার সত্য, এটাকে কনভার্ট করি, তাহলে যা আমার পথ দেখাবে তা আমার সত্য, মানে যে জিনিসটা আমার পথ দেখাবে সেটাই আমার সত্য। যারা এরকম ভাবে লিখেছো তারা এখানে 1 মার্ক পাবা। এখানে কত, 1 মার্ক না? 10 মার্ক নাকি? না, 1 মার্ক। এরপরে আসি আমরা 2 নম্বরে। দুর্জনকে দূরে রাখা উচিত। অনুজ্ঞা, অনুজ্ঞা মানে হলো আদেশ, উপদেশ, অনুরোধ, এরকম। তাহলে এই বাক্যের মধ্যে বলছে দুর্জনকে দূরে রাখা উচিত। এখন যখন আমি কাউকে এটার অনুজ্ঞা করবো না আদেশ করব, তখন সেটা হবে দুর্জনকে দূরে রাখো, দুর্জনকে দূরে রাখো। এরপরে যিনি, এখানে কিন্তু আমি আমি তোমাদের জন্য শর্ট করে নোট দিয়ে দিয়েছি, হ্যাঁ, তোমরা এটা এটা কিন্তু দেখে এটা চট করে মনে পড়বে তাহলে। হ্যাঁ, তাহলে শুরু করতে বলো। যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, এটা একটা জটিল বাক্য। এখন এটাকে করতে হবে কি সরল বাক্য। সরল বাক্য করতে হলে কি করতে হবে? সরল বাক্যের জন্য তোমার একটি কর্তা এবং একটি সমাপিকা ক্রিয়া রাখতে হবে। যেটা তোমার সরল বাক্য, তার মধ্যে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকতে হবে, মানে একটা কর্তা থাকতে হবে আর একটা ক্রিয়া থাকতে হবে। এখন এখানে যিনি জ্ঞানী তিনি সত্যিকার ধনী, জ্ঞানী ব্যক্তি সত্যিকার ধনী, এখানে একটা ব্যক্তি চলে আসলো এবং তোমার একটা লাইনে এটা শেষ হলো। দুইটা বাক্য আলাদা আলাদা এখানে কিন্তু আর করা লাগলো না। এরপরে আসো, পৃথিবী অস্থায়ী, এটা হচ্ছে একটা ইতিবাচক, ইতিবাচক আহ, বাক্য আর কি। এটা হচ্ছে ইতিবাচক বাক্য, এটাকে নেতিবাচক করতে হবে। নেতিবাচক শব্দের অর্থ হলো না বোধক করতে হবে, নেগেটিভ করতে হবে। তার মানে পৃথিবী স্থায়ী নয়। এরপরে বিদ্বান হলেও তার অহংকার নেই, বিদ্বান হলেও তার অহংকার নেই, এটাকে যৌগিক করতে হবে, মানে তোমার দুইটাই দুইটাই মূল বাক্য হবে, দুইটাই স্বতন্ত্র আলাদা আলাদা বাক্য হবে, কিন্তু একটা কানেক্টর দিয়ে বাক্য দুইটা, বাক্য দুটা তোমার হলো লাগানো থাকবে। একটু বড় করতে বলছো, আবার হারিয়ে যায় নাকি? ঠিক আছে। হ্যাঁ, আশা করি এখন ঠিক আছে, আর এই চাইতে বড় করলে দেখতে পাবো না। আচ্ছা, এবার আমরা আসি। তাহলে এখানে বলা হচ্ছিল যে বিদ্বান হলেও তার অহংকার নেই, এটাকে যৌগিক করতে হবে। যৌগিক, যৌগিক মানে হচ্ছে, যৌগিক মানে হচ্ছে তোমার দুইটা স্বতন্ত্র বাক্য হবে, একটা কানেক্টর দিয়ে অ্যাড করা থাকবে। সে বিদ্বান, তার অহংকার নেই, এগুলো কিন্তু একটা স্বতন্ত্র বাক্য। যদি তুমি এতটুকু বলো যে সে বিদ্বান, তাহলে কিন্তু মানুষ বুঝে ফেলবে। তার অহংকার নেই, মানুষ কিন্তু পরিপূর্ণভাবে বুঝে ফেলবে। মাঝখানে এই একটা কিন্তু, এটা হচ্ছে কানেক্টর, এটা কানেক্টর হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে সে বিদ্বান কিন্তু তার অহংকার নেই। আবার এটাকে এরকম ভাবে বলা যায়, তিনি বিদ্বান অথচ তার অহংকার নেই। এখানে একটা জিনিস শিখো, এখানে কিন্তু যে তয়ে তার, তাই না, এই তারে কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া হয়েছে। সম্মানী ব্যক্তির ক্ষেত্রে যখন তার লিখতে হবে তখন চন্দ্রবিন্দু লিখতে হবে। আর এখানে কিন্তু আমি একটা নোট দিয়ে রেখেছি, তোমরা এই নোটটা দেখে নিতে পারো। এই যে এখানে যেগুলো তোমাদের কনফিউশন হবে, সেখানে সেখানে আমি নোট দিয়ে রেখেছি, এগুলো তোমরা দেখে নিও। এরপরে আমি গ্রাহ্য করিলাম না, আমি গ্রাহ্য করিলাম না, এটাকে অস্তিবাচক করতে হবে। এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, এটা একটা নেতিবাচক বাক্য, এটাকে করতে হবে অস্তিবাচক, মানে তোমার পজিটিভ।
পজিটিভ সেন্সে এটাকে বলতে গেলে আসে আমি গ্রাহ্য করলাম। আমি গ্রাহ্য করলাম এই নাটাকে আমি অগ্রাহ্য করলাম। আমি অগ্রাহ্য করলাম এই নাটাই এই গ্রাহ্য জায়গাতে অগ্রাহ্য হয়ে এটার পরিপূর্ণ ভাব প্রকাশ করে দিল। এটা কিন্তু করা যাবে না যে তোমার হলো এটা নেতিবাচক বলে এখানকার না কেটে দিলাম, বাস এটা হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। তখন কিন্তু এটা পুরোটা চেঞ্জ হয়ে গেল। ব্যাপারটা মানে ভালো মতো খেয়াল রাখতে হবে। আমি গ্রাহ্য করিলাম না, তাই তো? আমি গ্রাহ্য করিলাম না, আমি অগ্রাহ্য করলাম। এটা খেয়াল রাখতে হবে যে যেন তোমার এই বাক্যর পুরা অর্থটা পরিপূর্ণ না চেঞ্জ না হয়ে যায়। এখানের বাক্য অর্থ কিন্তু ঠিক রাখতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা ভুল আছে। এই ভুলটা তোমার এখানে ধর্তব্য নয়। এখানে কিন্তু আছে করিলাম, তাই না? আর আমরা এখানে ব্যবহার করেছি করলাম। এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল ইরর। এটা কিন্তু একটা গ্রামাটিক্যাল ভুল। আমাকে এখানে লিখতে হতো করিলাম, এখানেও লিখতে হতো সাধু ভাষায় করিলাম, আমি অগ্রাহ্য করিলাম, এইটা কিন্তু এখানে লিখতে হতো। আচ্ছা, এরপরে আসো এমন করা ঠিক হয়নি। এটাকে প্রশ্নবোধক করতে বলছে। সহজ জিনিস, এমন করা, এমন করা কি ঠিক হয়নি? এটা কোয়েশ্চেন মার্ক এখানে দিয়ে দিয়েছে। যদি ভুলগুলো শুধরে নিতে পারতাম, বিস্ময়সূচক এটাকে পরিবর্তন করতে বলছে। এইটা এই তোমার অ্যাসার্টিভ সেন্টেন্সে আছে, এটাকে এখন একটা বিস্ময়সূচক দিতে বলছে। তার মানে বিস্ময়সূচক পরিবর্তন করতে হলে কি করতে হয়? শুরুতে একটা আহ বা মরি মরি যে শব্দগুলো আছে সেগুলোর একটা দিতে হয়। যেহেতু এখানে দুঃখ প্রকাশ করছে, আশ্চর্য হচ্ছে, তাই এখানে এই আহ ব্যবহার করতে হচ্ছে। আর সাথে একটা এখানে তোমার আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করতে হচ্ছে। এরপরে আমরা আসি পরে 6 নম্বর। এখানে 5 মার্ক আছে। নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করো। এখানে একটা অনুচ্ছেদ তুলে দেওয়া আছে, আর এই অনুচ্ছেদ থেকে যে যে ভুলগুলো আছে সেই ভুলগুলোকে তোমাদের জন্য এখানে ঠিক করতে বলা হয়েছে, তাই তো? এখন এখানে এই ভুলগুলো কি কি তা আমি লাল করে দিয়েছি, সেগুলো দেখে নাও, আর আমি বলে দিচ্ছি যে কোনটা কোনটা ভুল, এটা তোমরা খেয়াল রাখো। এখানে দেখো যে হাদিস ফাউন্ডেশন অনলাইন একাডেমির সকল, এখানে লেখা আছে সকল শিক্ষার্থী বৃন্দ, শিক্ষক মণ্ডলী ও কর্মকর্তাদের কি বলা হচ্ছে? এই বিষয়ে এই মর্মে দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে আগামী চৌঠা আগামী এটা হবে 4 মে একাডেমির সকল ক্লাস বন্ধ থাকবে, তবে অনলাইন কার্যক্রম চলিবে। যেগুলো লাল করা আছে সেগুলো এখানে ভুল আছে। লাল করার বাহিরেও আরো একটা ভুল আছে। তাহলে এখানটা কেন ভুল? এটা পরে আমি যখন বলছি শিক্ষার্থী বৃন্দ, আবার বলছি শিক্ষক মণ্ডলী, আবার সবার আগে লাগা ছিল সকল, এই এত কিছু দ্বারা এতবার তোমাকে এটা বহুবচন করতে বলা হয়নি। এখানে তুমি একবার ব্যবহার করতে পারো। তুমি হয় ব্যবহার করবা শিক্ষার্থী বৃন্দ, শিক্ষক মণ্ডলী, আর না হয় সকল শিক্ষক এবং সকল শিক্ষার্থী, শিক্ষক, এভাবে এভাবে এটাকে বর্ণনা করতে হবে। এই সকল একবার লাগালে শেষে আর বৃন্দ লাগাতে হয় না। একই রকম ভাবে শিক্ষক মণ্ডলীটাও বহুবচন, এই মণ্ডলীও লাগাতে হবে না। আর পরবর্তীতে গিয়ে কর্মকর্তাদের, এই দের মানেও তোমার হচ্ছে বহুবচন, এটাও এখানে ব্যবহার করা যাবে না। আর এখানে আগামী, আগামী বানানে রস্বইকার আছে, কিন্তু আগামী বানানো হবে কি দীর্ঘইকার। এরপরে চার সে, এই চার সে আছে না, এই চার সে হয় না, কিন্তু চৌঠা, চার ঠয় আকার হয়। যখন এটা তোমার আরো সংখ্যা বাড়বে, চৌঠা, পঞ্চম, পাঁচের পরে পঞ্চম, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম। এরপর তোমার আস্তে আস্তে এই শের দিকে আসবে, 23-এ, 24-এ, এভাবে এই জিনিসগুলো এরকম ভাবে আসবে। একাডেমির সকল ক্লাস বন্ধ থাকবে, তবে অনলাইন কার্যক্রম চলিবে লেখা আছে এখানে। এখানে চলিবে হবে না, এটা হবে চলবে। কেন? তার কারণ যে এই পুরো বাক্যটা, এই পুরো বাক্যগুলো লেখা আছে তোমার চলিত ভাষায়। চলিত ভাষায় আমি লিখলাম আর শেষে গিয়ে লিখলাম সাধু ভাষায়, তাহলে কিন্তু এটা
হবে না, এটাকে বলা হয় গুরু চণ্ডালী দোষ, তাই এটা শুদ্ধ হবে না। এরপরে আমরা আসি খ নাম্বার, ওইটা করতে হবে, আর না হয় নিচের এই বাক্য, 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে, 5টি বাক্য শুদ্ধ করে লিখতে হবে। 1 মিনিট, অনেক ক্লাস হচ্ছে তো না, ফাইম কল। তাহলে নিচের যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লিখতে বলছে আমাদেরকে। তাহলে এবার আমরা এই 5টা বাক্য শুদ্ধ করে লেখার চেষ্টা করি। এখানে বলছে সব পাখিরা নিড় বাঁধে না, সব পাখিরা নিড় বাঁধে না। এখানে ভুল হচ্ছে, তোমাকে হয় সব আর না হয় পাখিরা, দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে, দুইটা বহুবচন একসাথে এক বাক্যে ব্যবহার করা যাবে না। এরপরে আপনি সপরিবারে আমন্ত্রিত, এই সব পরিবার আমি বোঝাচ্ছি কি, যে আপনার পরিবার সহ, তাই তো, আপনার পরিবার সহ, এই স মানে সহ, তাই তো। কিন্তু যখন আমি এই সব পরিবার বলবো, তখন এখানে এই দন্ত স এর সাথে ব ফলাটা হবে না, তখন শুধু এইরকম ভাবে দন্ত স হবে। এরপরে সাবধান পূর্বক চলবে, সাবধান পূর্বক চলবে, এখানে যে ভুলটা আছে, সাবধান পূর্বক হবে না, এটা হবে সাবধানে চলবে, পূর্বক দ্বারা অন্য কিছু বোঝায়, এই জন্য এটার শুদ্ধ হবে সাবধানে চলবে। এরপরে দৈন্যতা প্রশংসনীয় নয়, দৈন্যতা প্রশংসনীয় নয়, এখানে তুমি দৈন্যতা ব্যবহার করতে পারবে না। যদি এই শব্দটাকে ব্যবহার করতে হয়, তাহলে ব্যবহার করতে হবে দীনতা, এটা হবে দীনতা, আর না হয় দৈন্য, দীনতা আর না হয় দৈন্য, দুইটার যে কোনো একটা এখানে ব্যবহার করতে হবে। হয় লিখতে হবে দীনতা প্রশংসনীয় নয়, আর না হয় লিখতে হবে দৈন্য প্রশংসনীয় নয়, দুইটার যে কোনো একটা এখানে লিখতে হবে, তাছাড়া অন্যটা ভুল হবে। এরপরে অশ্রু, অশ্রু, অশ্রু জলে বুক ভেসে গেল, এখানে খেয়াল রাখতে হবে অশ্রু মানেও জল, অশ্রু মানেও চোখের জল, আবার এ জল মানেও জল, বা দুইটা দ্বারা তোমার পানি বোঝাচ্ছে, এই জন্য যে কোনো একটা রাখতে হবে, যে কোনো একটা রাখতে হবে। এরপরে পরবর্তীতে আপনি আবার আসবেন, এখানে একবার বলছি পরবর্তীতে, আবার একটু পরে বলছে আবার, তার মানে দুইবার আপনি আবার আবার আসবেন, ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। ওভাবে না দিয়ে এখানে লিখতে হবে যে আপনি আবার আসবেন, আপনি আবার আসবেন, অথবা লিখতে হবে পরবর্তীতে আসেন, পরবর্তীতে আসেন, এভাবে লিখলেও এটা হবে। এরপরে সর্বশেষ, শুধুমাত্র টাকার জোরে সব হয় না, শুধুমাত্র টাকার জোরে সব হয় না, এটার শুদ্ধ হচ্ছে হবে শুধু, শুধুমাত্র এই শব্দ দুইটা একসাথে হয় না, তোমাকে হয় লিখতে হবে শুধু, আর না হয় লিখতে হবে মাত্র, একই রকম ভাবে একসাথে কেবল মাত্র ব্যবহার হবে না, একসাথে কেবল মাত্র ব্যবহার হবে না, দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে, দুইটা আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে হবে। এটা শেষ, আমাদের এই ক্লাস শেষ হলে এটা গ্রুপে দিয়ে দেওয়া হচ্ছে, সবাই দেখে দেখে মিলিয়ে নাও যে কার কয়টা ঠিক হলো, তারপরে গ্রুপে পোল যাবে, বাংলা প্রথম পত্রতে কত কত মার্ক পেলে এবং দ্বিতীয় পত্রতে কত মার্ক পেলে, এইটা ওখানে উল্লেখ করে দেবে। দেখো তো ফাইমটা বাইরে থাকলে ভিতরে ডাকো বা কিছু, ওখানে একটা বই নেবে ওরা। আচ্ছা, এবার 7 নাম্বার, 7 নাম্বার হচ্ছে পারিভাষিক রূপরেখা, এখানে শব্দের অর্থগুলো দেওয়া আছে, এই শব্দের অর্থগুলো তোমরা বই দেখে মিলিয়ে নিবে, সরি এটা শীট দেখে মিলিয়ে নিবে, যে যত মার্ক পাবে তত মার্ক এখানে দিয়ে দিবে, এখানে শব্দের অর্থগুলো দেওয়া আছে। এরপরে তোমাদের যে ইয়ে ছিল বাংলায় অনুবাদ করার, সে অংশটা এখানে দেওয়া আছে, সে সাথে এটার অনুবাদটা দেওয়া আছে, এটা দেখে কতটুকু নাম্বার পাচ্ছ সেটা তোমরা নিজ নিজ ভাবে যাচাই করে নেবে। এরপর 8 নাম্বার, 8 নাম্বার হচ্ছে তোমার জীবনের স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে দিনলিপি লেখো, দিনলিপি লিখতে বলা হচ্ছে এখানে, এবং সে সাথে তোমার নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকা প্রকাশের নিমিত্তে প্রতিবেদন লেখো। এখন তোমাদের আমি যেভাবে দেখিয়েছিলাম দিনলিপি লেখার নিয়ম,
প্রতিবেদন দেখার নিয়ম, সেগুলোকে দেখে করে নিতে হবে। এখানে আমি জাস্ট একটা হিন্টস দিয়ে রেখেছি। দিনলিপি লেখার সময় অবশ্যই তোমার 1 থেকে 1.5 পৃষ্ঠা, এটা তোমার হলো যে যে যেরকম পারবে বা যারটা যেরকম বড় হবে সে সেরকম ভাবে বড় করতে পারো, টপিকের উপর এটা ডিপেন্ড করে। এরপরে ভালো মার্ক পেতে হলে তোমাকে অবশ্যই উপরে তারিখ, বার, এগুলো লিখতে হবে। ব্যক্তিগত অনুভূতিগুলো স্পষ্ট করতে হবে। যেহেতু তুমি এখানে লিখছো দিনলিপি, দিনলিপি মানে হচ্ছে তুমি সারাদিন কি করো এই কাজটা, তাই তো? তো এখন এই কাজটুকুর মধ্যে তুমি জিনিসটা কিভাবে কি করছো এগুলোকে ভালো মতো স্পষ্ট করে উল্লেখ করতে হবে। তারপরে ঘটনাটি ধারাবাহিকভাবে বর্ণনা করতে হবে। ধারাবাহিকভাবে কেমন বলছি, যে তোমার ধরো যে তুমি বর্ণনা করছো সকালের কথা, সকাল বলতে বলতে সন্ধ্যা, সন্ধ্যা বলতে বলতে আবার তোমার সকালের টাইম চলে আসলো, এরকম এলোমেলো না, জিনিসটাকে একটা ফ্লোতে নিয়ে যাবে, একটা ফ্লোতে নিয়ে যাবে। এরপরে সহজ এবং সাবলীল ভাষা থাকতে হবে, জিনিসটাকে সহজ করে লিখতে হবে। আমি গ্রহণ করলাম না, এটা হবে কি গ্রহণ করলাম না, হতে পারে। আচ্ছা, এরপরে প্রতিবেদন। প্রতিবেদনটা তোমার হচ্ছে পত্রিকায় প্রকাশের জন্য সাধারণত হয়ে থাকে। তো এই ক্ষেত্রে তোমার শিরোনামটা অবশ্যই আকর্ষণীয় হতে হবে। পত্রিকার বিজ্ঞাপনগুলো আমরা খুললে কি দেখি, যে তোমার ওই টাইটেলগুলো পড়লেই ভিতরটা পড়ে দেখতে ইচ্ছে করে। আবার এখন তোমার আধুনিক যুগে এসে ইউটিউবের থাম্বনেল দেখলে মনে হয় এটা ক্লিক করি, এরকমটা মনে হয় না? ওই রকম হবে যখন তুমি কোনো প্রতিবেদন লিখছো, প্রতিবেদনের ওই ওপরের অংশটুকুতে অবশ্যই তোমাকে শিরোনামটা আকর্ষণীয় হয়ে লিখতে হবে। এরপরে তোমার স্থান তারিখ, স্থান তারিখ হয়ে গেলে এরপরে তার থাকবে একটা ভূমিকা এবং এটা থাকবে মূল অংশ, এরপরে উপসংহার, এগুলো থাকবে। তারপর তোমার যদি এখানে আরো বেশি তথ্য থাকে সেক্ষেত্রে তোমার তথ্যগুলো আরো বেশি সমৃদ্ধ হবে। সেটার ধরো যে তোমার দ্রব্যমূল্য বৃদ্ধি, তাই না? এখন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণ কি, এর ফলে কি হচ্ছে, তাহলে আমাদের করণীয় কি, এরকম ভাবে তোমাকে পয়েন্ট পয়েন্ট করে এই এই জিনিসগুলোকে দিতে হবে। তারপরে সবকিছু মিলিয়ে তোমাকে একটা ধারাবাহিক ভাবে বর্ণনা করার যে ক্যাপাসিটি, এটা অর্জন করতে হবে। এবং তোমার বেসিক তথ্যগুলো তুমি বই থেকে দেখে নিলেই এটা পেয়ে যাবে। এবং এগুলো খুব বেশি লেখার চেষ্টা করবে, একদম অল্প লিখে ছেড়ে দেবে না। অল্প লিখে না ছেড়ে একটু হাত, যেহেতু তোমার এখানে 10টা মার্ক স্যার তোমাকে দেবেন, তার মানে 10টা মার্ক যেন উনি দিতে পারেন, 10টা মার্ক দেওয়ার তোমাকে জায়গা তৈরি করে দিতে হবে। এখন ধরো তুমি একটা প্রতিবেদন লিখলে 1 পেজ, তাহলে হলো 1 পেজ লিখে একটা প্রতিবেদন শেষ করা, এটা সব, এটা কি তোমার ভালো কোনো কিছু? এটা তো একটা পেজ লিখে 10টা মার্ক আসলে দেওয়া যায় না, তাই না? এই জন্য একটু ভালোভাবে লিখতে হবে জিনিসটা। আসো 9 নম্বরে। 9 নম্বর, ইমেইল লিখতে বলছে অথবা তোমার কর্তৃপক্ষের কাছে আবেদন লিখতে বলছে। এখানে তোমার ইমেইল লেখার ফরম্যাট আর আবেদন লেখার ফরম্যাট, এই দুইটা ফরম্যাট আমি যেভাবে দেখিয়েছিলাম ওই রকম ভাবে এই ফরম্যাটটা খেয়াল রাখলে এবং ফরম্যাট ঠিক রেখে যদি মৌলিক কথাগুলো ভিতরে তুমি লিখে দাও, তাহলে তুমি এখানে পুরোপুরি অঙ্কের মতো মার্ক পাবা। পুরোপুরি অঙ্কের মতো মার্ক, এখানে একটা মার্কও কাটতে পারবে না। ফরম্যাট ঠিক রাখতে হবে, ভেতরের যে জিনিসগুলো লিখবে সেগুলো সঠিক লিখবে, ব্যাস। তাহলে এখানে তুমি পুরোপুরি মার্ক পাবে। এখানে আমি আমি তোমাদের জন্য হিন্টস দিয়ে রেখেছি, যে তোমার হলো সাবজেক্টগুলো দিতে হবে, এরপরে সম্বোধন করতে হবে প্রিয় মা, বা তোমার যেভাবে চিঠি লেখা সেভাবে, পরীক্ষার প্রস্তুতির বাস্তব চিত্র, নিজের অনুভূতি, এই জিনিসগুলোকে খেয়াল রেখে করলেই এটা আশা করি খুব বেশি সমস্যা হবে না। এরপরে তো তোমরা আর এটা জানো। এরপরে আসো সারমর্ম এবং সারাংশ লেখার ক্ষেত্রে। সারমর্ম, সারাংশ, এই জিনিসগুলো খুবই সহজ। এটার মূল থিমটা ধরতে পারলে এখানেও নম্বর পাওয়া যায়। এখানে সারমর্ম লিখতে বলা হচ্ছে, এই একটা তোমার কবিতার অংশ তুলে দেওয়া হয়েছে, আর এখান থেকে তুমি কি শিখলে সেই জিনিসটা এখানে লিখতে বলা হয়েছে। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র, এই পৃথিবীর বিরাট খাতায় যে যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে, সন্দেহ নেই মাত্র। এখন এখানটায় কি করতে হবে, এটার মূল ভাবটা ঠিক রাখতে হবে। এবং মূল ভাব ঠিক রেখে এখানকার যে অপ্রয়োজনীয় কথাগুলো সেগুলোকে বাদ দিতে হবে। যদি আমি সহজে বলি যে এই পৃথিবী থেকে আমি প্রতিনিয়ত শিখছি, বাস, আর কোনো কিছু কিন্তু এখানে লাগে না, তাহলে এই জিনিসটা
এখান থেকে প্রকাশ পেয়ে যায়। এটার সারমর্ম হবে একদম সংক্ষিপ্ত ভাবে, এবং এটা 2-3 লাইনের মধ্যেই শেষ করে ফেলতে হবে। এখানে এটার উত্তরটা দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। অথবা ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণকে একটু বড় করে লিখতে হয় সারমর্মের চাইতে। এই তোমার এটাকে একটু বোল্ড করে লিখতে হয় আর কি। এখানে আমি এটা লিখে দিয়েছি, তোমরা এখান থেকে এটা দেখে নেবে। দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, ওইটা চাইতে এটা একটু বেশি করে লিখতে হবে। অবশ্যই এটা 1 পেজে লিখে শেষ করবে যদি তুমি ভাব সম্প্রসারণ লেখো তাহলে। আচ্ছা, মোবাইল ব্যবহারের সুফল ও কুফল নিয়ে কথোপকথন। এখানে ফরম্যাট দিয়ে রেখেছি, এগুলোকে খেয়াল রাখলেই জিনিসটা হয়ে যাবে। এগুলো আহামরি কোনো কিছু না, এগুলো তোমার নম্বর তোলার সবচাইতে সহজ জায়গা, এবং বাংলা ব্যাকরণের নির্মিতি অংশে সবচাইতে বেশি নম্বর তোলা যাবে। এই জন্য এই নাম্বার তোমার খুব দ্রুত ব্যাকরণের পার্ট শেষ করবে, ব্যাকরণের পার্ট খুব দ্রুত শেষ করে নির্মিতি অংশে চলে আসবে। যদি তুমি কোনোটা না পারো সেটা ফাঁকা রাখো, ফাঁকা রেখে পরের অংশে চলে যাও, কিন্তু বসে থেকে সময় নষ্ট করার কোনো দরকার নেই। ধরো তুমি একটা কোনো কিছু পারছো না, তাই না, আপাতত ওই রকম লেখার স্পেস রেখে তুমি পরের প্রশ্নে চলে যাও। আর আগে অবশ্যই ব্যাকরণ অংশ লিখে শেষ করবে। অনেকে করে কি, যে তোমার হচ্ছে ওই নির্মিত অংশ আগে লেখা শুরু করে। নির্মিত অংশ আগে লেখা আসলে একটা প্রশ্নের যে ফরম্যাট, ওই ফরম্যাট অনুযায়ী 1 2 3 4 করে এরকম ভাবে লিখে যাওয়াটা সবচাইতে ভালো কাজ এবং সবচাইতে বুদ্ধিমানের কাজ। ওই জায়গা থেকে তুমি যে কাজটা করবে, 1 2 থেকে লেখা শুরু করবে, আর দ্রুত গ্রামাটিক্যাল শেষ করে তুমি নির্মিত অংশে চলে যাবে। সময় নষ্ট করার দরকার নাই। পরবর্তী সময়ে তোমার হাতে, ওখানে দেন, পরবর্তী সময়ে তুমি যতগুলো সময় পাবে, তুমি শতগুলো সময় দিয়েই তোমার যেই প্রবন্ধ বা তোমার যে রচনা তুমি সেখানটায় লিখবে। ওইখানে তোমার হিউজ মার্ক 20 মার্ক, তাই না? তাহলে 20 মার্কের জন্য তুমি যতটুক লিখতে পারো, যতগুলো পয়েন্ট দিতে পারো, ইচ্ছা মতো তুমি পয়েন্ট দিবে। আর আগে নির্মিতি লিখলে পরে দেখা যায় যে সময় বেঁচে গেছে, আমার তো সময় নষ্ট করার তো দরকার নাই। তো আমি আগে ব্যাকরণ করব, ব্যাকরণ করার পর আমি সময় পেলে, মানে যতটুকু সময় পাবো ততটুকু সময় আমি নির্মিত অংশ লিখবো। এইরকম ভাবে তোমরা জিনিসটা করবে। প্রবন্ধের বিষয়গুলো এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা এটা দেখে নেবে। তাহলে প্রবন্ধের ক্ষেত্রে বা তোমার হচ্ছে যে রচনা রচনা লেখার ক্ষেত্রে অবশ্যই তোমরা অধিক পয়েন্ট দিবে, আর পয়েন্ট পয়েন্ট করে লেখার চেষ্টা করবে। পয়েন্ট পয়েন্ট করে লিখলে এই নম্বরটা আরো বেশি পাওয়া যায় এবং এটা আরো বেশি চোখে পড়ে আর কি। আর রচনা তোমার 20 মার্ক মিনিমাম, তুমি হচ্ছে 15-16 পৃষ্ঠা লিখবে। বেশি বললে আরো বেশি, সবচেয়ে কম লিখলেও 15 পেজ লিখবে। সবচেয়ে কম লিখলেও তুমি 15 পেজ লিখবে, আর বেশি যা পারবে তা তো লিখবে, তাতে আপত্তি নেই। আচ্ছা, তাহলে আমরা এটা গ্রুপে দিয়ে দিচ্ছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো। আমাদের হয়তো অফিসিয়ালি আর ক্লাসে দেখা হবে না, আমরা আর ক্লাস হবে তোমার সাথে না পাওয়া হতে পারে, তবে পরীক্ষার আগের দিন হয়তো বা দু একটা কথা তোমাদের সাথে হতে পারে। কিন্তু আমাদের ক্লাস অফিসিয়ালি আজকে বাংলার দ্বিতীয় পত্রের ক্লাস এখানে শেষ। তোমাদের সঙ্গে দীর্ঘদিন থাকা হলো একসাথে। তোমাদের অনেকেই ক্লাসের মধ্যে দেখা যায় যে একটু অন্যভাবে কথাবার্তা বলেছি, আবার কখনো অনেক রকম ভাবে বুঝিয়েছি জিনিসগুলো। এগুলো কোনো পার্সোনালি বিষয় নয়, এগুলো আমাদের উন্নয়নের জন্যই করা, আর সবকিছু আমাদের জন্যই জিনিসগুলোকে বিল্ড করা আর কি। তো এই জন্যই এই ব্যাপারগুলোকে আমরা সহজে দেখব, এবং একে অপরকে সহযোগিতার মন মানসিকতা নিয়ে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। তো তোমাদের সবার জন্য দোয়া রইলো, যেন তোমরা সবাই ভালো মতো পরীক্ষা দিতে পারো, সে দোয়া করি। আর পরীক্ষা দিয়ে এসে কেমন হলো পরীক্ষা সেটা তো অবশ্যই জানাতে হবে ভাইয়াদেরকে। এই তো মোটামুটি, পরক্ষণে কথা হবে ইনশাল্লাহ আবার। আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।